প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদে। সংবাদ আয়োজক নিয়ে বার্তাকক্ষে রয়েছি আমি সত্যজিৎ সিংহ। শুরুতেই জানিয়ে দিচ্ছি লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। আল জাজিরার প্রতিবেদন, অল দ্য প্রাইম মিনিস্টার্স মেনকে ভুয়া ও মিথ্যা দাবি। আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানালেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন। মিয়ানমারের অং সান সুচির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের। 15 ফেব্রুয়ারি পর্যন্ত আটকাদেশ চেয়েছে দেশটির পুলিশ। সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজার সড়ক থেকে সরছে বিদ্যুতের খুঁটি ও তার। সড়ক দৃষ্টিনন্দন করার ঘোষণা মেয়র আরিফের। দীর্ঘদিন পর টেস্ট ক্রিকেটে ফিরে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম দিন শেষে 5 উইকেটের সংগ্রহ 242 রান। করোনায় সারা দেশে আরও 13 জনের প্রাণহানি, মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে 8162 জনে। এক আসামি হাজির না হওয়ায় পেছালো ছাত্রদল নেতা রাজু হত্যার মামলার চার্জ গঠন। পরবর্তী তারিখ 16 ফেব্রুয়ারি। সিলেটে কমেছে করোনা আক্রান্তের সংখ্যা, বাড়ছে সুস্থতা। সিলেটে পল্লী চিকিৎসক হত্যাকাণ্ডের ঘটনায় হোটেলের 2 কর্মকর্তা-কর্মচারী আটক, এখনও উদ্ঘাটন হয়নি ক্লু। খাদিমুল কুরআন পরিষদের 3 দিন ব্যাপী তাফসির মাহফিল শুরু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আল জাজিরার অনুসন্ধানী প্রতিবেদন অল দ্য প্রাইম মিনিস্টার্স মেনকে ভুয়া এবং মিথ্যা তথ্য প্রচারণার দায়ে বাংলাদেশ আইনি পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের তিনি একথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আল জাজিরার প্রতিবেদনের পরিপ্রেক্ষিত আইনি ব্যবস্থা গ্রহণের চিন্তাভাবনা করলেও চ্যানেলটির প্রচার বাংলাদেশে বন্ধ করে দেওয়ার কোনো প্রকার সিদ্ধান্ত নেই। এই প্রতিবেদনের প্রধান ভাষ্যকার বাংলাদেশের জামাই ডেভিড বার্গম্যান এটিতে সম্প্রতি যুক্ত হয়েছেন। প্রধানমন্ত্রীর বডিগার্ড সম্পর্কে যে ব্যক্তিকে প্রতিবেদনে চিহ্নিত করা হয়েছে তা বিশাল তথ্যগত ভুল। শেখ হাসিনা কখনো ব্যক্তিগত বডিগার্ড নিয়ে চলেন না। পররাষ্ট্রমন্ত্রী বলেন, লন্ডন বা অন্য কোথাও বসে কাজ করা চরমপন্থী ও তাদের মিত্রদের দ্বারা প্ররোচিত হয়ে তারা এটি প্রচার করেছে। বাংলাদেশ সরকার অসাধারণ আর্থসামাজিক উন্নয়ন এবং অগ্রগতির পথে এগিয়ে চলেছে, অথচ আল জাজিরা এমন গণতান্ত্রিক দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে এটি প্রচার করেছে। তারা বেছে বেছে মুসলিম দেশগুলোর বিরুদ্ধে এমন অপপ্রচার করে বলে পররাষ্ট্রমন্ত্রী জানান। মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সুচির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে। 15 ফেব্রুয়ারি পর্যন্ত তার আটকাদেশ চেয়েছে দেশটির পুলিশ। মিয়ানমারের সামরিক বাহিনী নিশ্চিত করেছে যে অং সান সুচি এবং অন্য রাজনৈতিক নেতাদের গ্রেফতার করার পর তারা দেশটির নিয়ন্ত্রণ নিয়েছে। বিতর্কিত একটি নির্বাচন নিয়ে বেসামরিক সরকার ও সামরিক বাহিনীর মধ্যে উত্তেজনা বাড়ার পর এই অভ্যুত্থান ঘটে। সুচিকে গ্রেফতারের পর দেশটিতে 1 বছরের জরুরি অবস্থা জারির ঘোষণা দেয় সে দেশের সেনাবাহিনী। গত বছর নভেম্বরের নির্বাচনে অং সান সুচির দল এনএলডি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, কিন্তু সেনাবাহিনী নির্বাচনে জালিয়াতির অভিযোগ তোলে। সোমবার সামরিক বাহিনী জানায় তারা ক্ষমতা কমান্ডার ইন চিফ মিন হ্লেইং এর কাছে হস্তান্তর করছে। সোমবার নবনির্বাচিত সংসদের প্রথম বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু সেনাবাহিনী অধিবেশন স্থগিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানায়। আগামী 3 দিনের মধ্যে সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজার সড়ক থেকে উঠে যাচ্ছে বিদ্যুতের খুঁটি, সরানো হবে তারের জঞ্জাল। বুধবার বিকেলে সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজার সড়ক পরিদর্শনকালে এমন তথ্য জানিয়েছেন মেয়র আরিফুল হক চৌধুরী। মেয়র আরিফুল হক চৌধুরী জানান, কোর্ট পয়েন্ট জিন্দাবাজার চৌহাট্টা সড়কের ন্যায় পূর্ব জিন্দাবাজার সড়কেও দ্রুত দৃষ্টিনন্দন করা হবে। আগামী 3-4 দিনের মধ্যে এ সড়ক থেকে সকল বৈদ্যুতিক খুঁটি অপসারণ করা হবে, সাফ করা হবে তারের জঞ্জাল। তার পরপরই এ সড়কে নতুন করে কার্পেটিং করা হবে। মেয়র বলেন, এ রাস্তায় যেসব খুঁটিতে বিদ্যুতের ট্রান্সফরমার রয়েছে সেগুলো সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এই রাস্তাকে নতুন রূপ দিতে কাজ চলছে। মেয়র আরিফ বলেন, উন্নয়ন কাজে কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে না, বরং সবাই স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করছেন। জিন্দাবাজার চৌহাট্টার ন্যায় পূর্ব জিন্দাবাজার টু জেল রোড পর্যন্ত আমরা
রাস্তার দুই পার্শ্ব থেকে সব বিদ্যুতের খুঁটি সরায় নিচ্ছি এবং আজকে আমরা ট্রান্সফর্মারগুলো প্রত্যেক মালিক তার বাড়ির ভিতরে নিয়ে যাচ্ছেন। এটার জন্য আমি সকাল থেকে কাজ করছি। ইনশাল্লাহ আগামী 3-4 দিনের মধ্যেই এখান থেকে সমস্ত বিদ্যুতের খুঁটি তার সব উঠে যাবে এবং তারপরে আমরা রাস্তাটা পিচ করে ফেলবো, নতুন আরেকটি আঙ্গিনা দেখবেন ইনশাআল্লাহ। দীর্ঘদিন পর টেস্ট ক্রিকেটে ফিরে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। তবে দুই অভিজ্ঞ ব্যাটসম্যান সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের জুটিটা জমে উঠেছিল, কিন্তু ইনিংসটা বড় করতে পারলেন না মুশিও। টাইগারদের পক্ষে টেস্টে সর্বোচ্চ রানের মালিক আউট হয়ে গেলেন 38 রান করে। তবে ব্যাট হাতে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে সাকিব লিটন জুটি। প্রথম দিন শেষে সাকিব 39 ও লিটন 34 রানে অপরাজিত আছেন, আর টাইগারদের মোট সংগ্রহ 5 উইকেটের বিনিময়ে 242 রান। এর আগে চট্টগ্রাম টেস্টে দুর্দান্ত এক 50 তুলে নিয়েছেন সাদমান ইসলাম। 154 বল খেলে 59 রানে জোমেল ওয়ারিকানের বলে এলবিডব্লিউ এর শিকার হন তিনি। এর আগে চট্টগ্রাম টেস্টে দুর্দান্ত এক 50 তুলে নিয়েছেন সাদমান ইসলাম। 154 বল খেলে 59 রানে জুমেল ওয়ারিকানের বলে এলবিডব্লিউ এর শিকার হন তিনি। এর আগে ব্যক্তিগত 26 রান করে ওয়ারিকানের বলেই শর্ট মিড উইকেটে জন ক্যাম্বেলের হাতে ধরা পড়েন মুমিনুল, আর 97 রানের ইনিংসে ছিল 2-4। সকালে টস জিতে ব্যাট হাতে শুরুটা মোটেও ভালো হয়নি টাইগারদের। ব্যাটিংয়ে নেমে শুরুতেই তামিম ইকবালকে হারিয়েছে স্বাগতিকরা। কেমার রোচের বলে বোল্ড হন তামিম ইকবাল। ব্যক্তিগত 9 ও দলীয় 23 রানে সাজঘরে ফেরেন তিনি। এরপর দলীয় 66 রানে বিদায় নেন নাজমুল হোসেন শান্ত। 58 বলে 25 রান করে রান আউটের শিকার হন তিনি। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় সারা দেশে আরও 13 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 11 জন পুরুষ ও নারী 2 জন। মারা যাওয়াদের মধ্যে 11 জন হাসপাতালে ও 2 জন বাসায় চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে দেশে এই মহামারীতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8,162 জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেল 24 ঘন্টায় দেশের 206টি ল্যাবে 15,147টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কয়েকটি মিলিয়ে পরীক্ষা করা হয় 14,985টি নমুনা। নমুনা পরীক্ষায় আক্রান্ত শনাক্ত হন 438 জন। আর এ নিয়ে দেশে করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়ালো 5,36,545 জনে। এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গেল 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 578 জন। আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 4,81,306 জন। গেল 24 ঘন্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার 2.92%। আর এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 14.53 ও শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 89.070%। এছাড়া শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.52%। গত বছরের 8ই মার্চ দেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত ও 18ই মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। বুধবার পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 8,162 জন। এদের মধ্যে পুরুষ 6,188 এবং নারী 1,974 জন। সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ প্রচার সম্পাদক ফয়জুল হক রাজু হত্যা মামলার চার্জ গঠন পিছিয়েছে। বুধবার এক আসামি আদালতে উপস্থিত না হওয়ায় মামলার চার্জ গঠন পেছানো হয়। রুবেল আহমদ নামের ওই আসামি অন্য একটি মামলায় কারান্তরীণ রয়েছেন। আদালতের বিচারক মামলার চার্জ গঠনের জন্য 16 ফেব্রুয়ারি ধার্য করেছেন। ওই দিন আদালতে মামলার সকল আসামিকে হাজির করারও নির্দেশ দেন সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহরিয়ার কবির। ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট সারোয়ার আহমদ চৌধুরী জানান, বুধবার ছাত্রদল নেতা রাজু হত্যা মামলার চার্জ গঠন হওয়ার কথা ছিল। ওই দিন রুবেল নামের এক আসামি আদালতে না আসায় বিচারক চার্জ গঠন না করে 16 ফেব্রুয়ারি পরবর্তী তারিখ ধার্য করেন। তবে আদালতে ওই মামলার আসামি কারান্তরীণ দিনার, সলিড ও মুর্শেদ উপস্থিত ছিলেন। 2018 সালের 11 আগস্ট সিটি নির্বাচনে মেয়র পদে বিজয়ী হন বিএনপির আরিফুল হক চৌধুরী। বিজয় মিছিল শেষে মেয়র আরিফের বাসা থেকে ফেরার পথে কুমারপাড়ায় নিজ দলের ক্যাডারদের হামলার শিকার হন ছাত্রদল নেতা ফয়জুল হক রাজু। ধারালো অস্ত্রের আঘাত ও গুলিতে মারা যান রাজু।
এ ঘটনায় নিহতের চাচা দবির আলী বাদী হয়ে মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব চৌধুরীকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন। মামলার পর আব্দুর রকিব চৌধুরী পালিয়ে যুক্তরাজ্যে চলে যান। 2019 সালের 28শে মে পুলিশ আব্দুর রকিব চৌধুরী ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার সহ 26 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। সিলেটে কমেছে করোনায় আক্রান্ত, পাশাপাশি দ্রুত বাড়ছে সুস্থতা। গেল 24 ঘন্টায় সিলেট বিভাগে আরও 3 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন, আর সুস্থ হয়েছেন 12 জন। এছাড়া নতুন করে কেউ করোনা আক্রান্ত হয়ে মারা না যাওয়ায় মৃতের সংখ্যা আগের মতো 275ই আছে। বুধবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডক্টর সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, গেল 24 ঘন্টায় সিলেট বিভাগে যে 3 জন আক্রান্ত শনাক্ত হয়েছেন তার মধ্যে একজন সিলেট জেলার ও একজন হবিগঞ্জের, বাকি একজন ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রোগী। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, বুধবার সকাল 8টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 16,016 জন। এর মধ্যে সিলেট জেলায় 9,574 জন। এছাড়া সুনামগঞ্জে 2,533 জন, হবিগঞ্জে 1,983 জন ও মৌলভীবাজারে 1,926 জনের করোনা শনাক্ত হয়েছে। সিলেট বিভাগে এ পর্যন্ত সুস্থ হয়েছেন 15,161 জন। সিলেটের 4 জেলায় 35 জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে 32 জন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ও মৌলভীবাজারে 2 জন এবং সুনামগঞ্জে আরও 1 জন চিকিৎসা নিচ্ছেন। সিলেট নগরীতে পল্লী চিকিৎসক রেজাউল করিম হায়াত হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহাতীত 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে বুধবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার হওয়া 2 জন হলেন সিলেট নগরীর লালবাজারের মোহাম্মদিয়া আবাসিক হোটেলের ম্যানেজার প্রাণেশ সরকার ও হোটেল বয় ফয়সাল। সোমবার নগরীর লালবাজারস্থ মোহাম্মদিয়া হোটেলের পেছন থেকে কোম্পানিগঞ্জ উপজেলার কালাছাদেক গ্রামের পল্লী চিকিৎসক রেজাউল করিম হায়াতের লাশ উদ্ধার করে পুলিশ। তার মাথার বাম পাশে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ওই দিন রাতে নিহত হায়াতের বোন মিনা বেগম বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ মোহাম্মদীয় হোটেলের ম্যানেজার সহ 4 জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। জিজ্ঞাসাবাদ শেষে ম্যানেজার প্রাণেশ ও হোটেল বয় ফয়সালকে সন্দিগ্ধ হিসেবে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে। পরে বিচারক তাদেরকে জেল হাজতে পাঠান। খাদিমুল কুরআন পরিষদ সিলেটের উদ্যোগে 3 দিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল শুরু হয়েছে। বুধবার বিকেল 3টা থেকে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে শুরু হয়েছে এ মাহফিল। মাহফিলের প্রথম দিন বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করেন ভারতখোলা মাদ্রাসার মুহতামিম মাওলানা মজুদ্দিন, দারুস সালাম মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি অলিউর রহমান সাহেব, নয়াসড়ক মাদ্রাসার সাইকুল হাদিস মুজিবুর রহমান সাহেব ও মাওলানা আবুল হাসান ফয়সাল। মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন খাদিমুল কুরআন পরিষদের সভাপতি মাওলানা মুহিবুল হক গাছবাড়ি। বিভিন্ন অধিবেশনে মাওলানা রশিদ আহমদ জকিগঞ্জি, মাওলানা আহমদ সগীর, মাওলানা মুহিব্বুর রহমান মিটিপুরি ও মাওলানা হাফিজ জুনাইদ আহমদ কিয়ামপুরীর উপস্থাপনায় মাহফিলে কুরআন হাদিস ভিত্তিক আলোচনা পেশ করেন হযরত মাওলানা নুরুল ইসলাম অলিপুরি, মাওলানা রফিকুল ইসলাম সাহেব হরশপুরি, মাওলানা সালেহ আহমদ জকিগঞ্জি, মাওলানা মুসেহুদ্দিন রাজুম, মাওলানা রেজাউল করিম জালালি, মাওলানা ফজলুর রহমান খান ও মাওলানা হাসান জামিল সাহেব। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। কিছুক্ষণ পর শুনুন সিলেটের আঞ্চলিক ভাষায় রাতের সংবাদ। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।